আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে অ্যাকাউন্টিং এর জার্নাল এই টপিকটা নিয়ে। জার্নাল করার জন্য আমাদেরকে আগে জানা কিছু ইনফরমেশন আবার রিকল করে নিতে হবে। সেটা হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস এবং হচ্ছে ইকুইটি। কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি এবং কোন জিনিসটা আসলে ইকুইটির ভিতর পড়ে, এটা যদি আমাদের ঠিক মতন ধারণা না থাকে তাহলে আসলে জার্নাল করা অনেক টাফ হয়ে যাবে। জার্নাল জিনিসটা অতটা কঠিন না, কিন্তু আগের এই বেসিক জিনিসগুলো ঠিকমতো জেনে আসলে জার্নাল আসলে খুবই সহজ হয়ে যাবে। সো আমরা অল্প কিছু টাইমে আগের এই তিনটা জিনিসকে একটু রিক্যাপ করার ট্রাই করি। সো প্রথমে আমরা একটু অ্যাসেট নিয়ে কথা বলি। অ্যাসেট জিনিসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি: কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেট। সো আমরা এত ডিটেলসে যাচ্ছি, আমরা হচ্ছে জাস্ট একদম অল্প করে অ্যাসেট জিনিসটাকে এটা একটু বোঝা ট্রাই করি। প্রথমে চলে আসতেছে ক্যাশ। ক্যাশ মানে হচ্ছে আমার ব্যবসার জন্য যে টাকাটা থাকে সেটাই হচ্ছে আমার ক্যাশ। তারপর চলে আসতেছে অ্যাকাউন্টস রিসিভেবল। এই রিসিভেবল কথার অর্থ হচ্ছে আমি কারো কাছ থেকে কোনো টাকা পাবো, কোনো কাস্টমার আমার কাছ থেকে কিছু একটা হয়তো নিছে, আমি তার কাছ থেকে টাকাটা পাবো, এটা আমার অধিকার। সো এটা হচ্ছে আমার অ্যাসেটে যুক্ত হবে। তারপর হচ্ছে ইনভেন্টরি, হচ্ছে আমার কোম্পানিতে মজুদ যে পণ্যগুলো থাকবে সেগুলো আমার ইনভেন্টরি। সাপ্লাই হচ্ছে যে কোনো একটা অফিসের ডেইলি কাজে ইউজ করার জন্য বিভিন্ন জিনিস থাকে, সেগুলো হচ্ছে আমার সাপ্লাইজ। প্রিপেইড এক্সপেন্স, এখানে এই ওয়ার্ডটাকে একটু, এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলি। কোনো অ্যাকাউন্ট মানে কোনো কিছু যখন প্রিপেইড হয়ে যাবে, অর্থাৎ আমি আগেই কোনো কিছুর জন্য পেমেন্ট করে দিয়েছি, সেই জিনিসটা আমার কাছে এখনো আসে নাই, এই জিনিসটা অবশ্যই অ্যাসেটের মধ্যে যাবে। তবে এখানে প্রিপেইড এক্সপেন্স বলতে আসলে এই এক্সপেন্স ওয়ার্ডটার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস হতে পারে। যদি আমার 6 মাসের জন্য, সামনের 6 মাসের জন্য বাড়ি ভাড়া আমি আগেই দিয়ে দিই, তো আমি তো এখনো 6 মাস থাকি নাই, সামনের 6 মাস এই যে আমি একবারে টাকাটা দিয়ে দিলাম এই কারণে আমি থাকতে পারবো। সো তখন প্রিপেইড রেন্ট লিখতে হবে। এভাবে করে প্রিপেইড কিছু হলে সেটাকে আমাকে এক্সপেন্স বলতে, সেটা হচ্ছে আমার অ্যাসেট হবে, কারণ তার সুবিধাটা বা তার সেবাটা আমি ফিউচারে পাবো। তারপর চলে আসতেছে অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম কথার অর্থ হয়েছে আমার কোনো একটা জিনিস থেকে আয় হয়েছে, কিন্তু টাকাটা এখন আমার হাতে এসে পৌঁছায় নাই, এই টাকাটাও আমার অধিকার, আমি টাকাটা পরবর্তীতে পাবো, এটা হচ্ছে আমার অ্যাক্রুড ইনকাম। যেমন আমি যদি কারো কাছ থেকে 2 মাসের বাড়ি ভাড়া পাই, সে 2 মাস থাকছে, আমাকে টাকা দেয় নাই, কিন্তু তাকে অবশ্যই টাকাটা পে করতে হবে। সো এই যে আমি টাকাটা পাবো, এটা হচ্ছে আমার অ্যাক্রুড ইনকাম, এটা অবশ্যই অ্যাসেট হবে। নন কারেন্ট অ্যাসেট বলতে আমার খুব সহজ কিছু জিনিস: জমি, তারপর হচ্ছে বাড়িঘর, মেশিনারি, ফার্নিচার, তারপর হচ্ছে কোনো বড় প্রপার্টি, তারপর হচ্ছে বড় যন্ত্রপাতি, এই সব কিছু হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট। ট্যানজিবল মানে হচ্ছে যে অ্যাসেটগুলো ধরাছোঁয়া করা যায়, আর হচ্ছে ইনট্যানজিবল হচ্ছে যেগুলো স্পর্শ বা চোখে দেখা যায় না, যেমন গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট। ওকে, সো অ্যাসেটের ভিতর কোন কোন জিনিসগুলো ইনক্লুড হবে সেটা আশা করি বোঝা গেছে। আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে লাইবিলিটিস, অর্থাৎ হচ্ছে দায়বদ্ধতা বা হচ্ছে অন্যকে যে সুবিধা বা টাকাটা আমার অ্যাকচুয়ালি পে করতে হবে বা দিতে হবে, সেটা হচ্ছে আমার লাইবিলিটিস। সো এগুলো দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস। সো কারেন্ট লাইবিলিটিসের ভিতর আমি কয়েকটা জিনিস পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে পাচ্ছি, আমার এখানে বলে দেওয়া আছে আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ কথার অর্থ হচ্ছে আমি একটা প্রোডাক্ট আমার কাউকে দেইনি, বা কোনো একটা সেবা আমি আমার কাস্টমারকে দেইনি, কিন্তু তার জন্য আমি আগেই অগ্রিম টাকা নিয়ে নিয়েছি, এই জিনিসটাকে আমি বলতেছি আনআর্নড রেভিনিউ। যেমন অনেক সময় স্টুডেন্টদের যখন আমরা পড়াই তখন আমাদের হঠাৎ করে টাকা লাগলে আমরা বলি যে আমাদেরকে একটু এই মাসের বেতনটা অগ্রিম দেওয়া যায় কিনা। এই যে যখন আমি অগ্রিম কারো কাছ থেকে ফি গ্রহণ করি, এটা অবশ্যই কি হয়ে যাবে, আনআর্নড রেভিনিউ, অর্থাৎ সহজ ভাষায় প্রোডাক্ট না দিয়ে অগ্রিম টাকা নিয়ে নেওয়া, এটা হচ্ছে আনআর্নড রেভিনিউ, এটা হচ্ছে একটা লাইবিলিটিসের মধ্যে পড়ে। তারপর চলে আসতেছে অ্যাকাউন্টস পেয়েবল। আমি এখানে এই সবগুলোকে একবার একটু ব্যাখ্যা করতে চাই। অ্যাকাউন্টস পেয়েবল, রেন্ট পেয়েবল, অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল, স্যালারিজ পেয়েবল, ইউটিলিটিস পেয়েবল। এই কথাগুলো দ্বারা কি বুঝাইছে, অর্থাৎ পেয়েবল আমাকে পরবর্তীতে ফিউচারে আমাকে এগুলোর জন্য টাকা দিতে হবে, অর্থাৎ আমি এই সব কিছুর জন্য, অর্থাৎ রেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, স্যালারি, ইউটিলিটি সব কিছু আমি গ্রহণ করছি, সব ধরনের সেবা আমি নিয়ে নিছি, কিন্তু আমি এগুলোর জন্য টাকা দিই নাই। যে আমাকে এই সেবাগুলো দিছে তাকে আমার অবশ্যই টাকাটা পে করতে হবে। সো এটা আমার জন্য একটা লাইবিলিটিস হয়ে দাঁড়াইছে। সো আমাকে এই ধরনের যত পেয়েবল পাবো আমি সবগুলোকে আমি অবশ্যই লাইবিলিটিসের মধ্যে ইনক্লুড করব। এবার চলে আসতেছে নন কারেন্ট লাইবিলিটিস। এটার মধ্যে লেখা আছে যে ব্যাংক লোন, তারপর হচ্ছে মর্টগেজ লোন, অর্থাৎ কোনো কিছু বন্ধক রেখে যখন আমি কোনো লোন নেই, নোটস পেয়েবল, এই সব কিছু হচ্ছে আমার নন কারেন্ট লাইবিলিটিস। এই নোটস পেয়েবল এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই কথার অর্থ হচ্ছে আমাকে, মানে আমি কারো কাছ থেকে নোট পেয়েবল কথা হচ্ছে আমি একটা লিখিত চুক্তি করছি, আমি ফিউচারে কাউকে কিছু টাকা দিব, কেউ আমার কাছ থেকে কিছু টাকা পাবে। সো এটা আমি একটা লিখিত চুক্তির মধ্যে লিখে দিলাম যে এই ব্যক্তি ভবিষ্যতে আমার কাছ থেকে এত টাকা পাবে, এটা এক ধরনের ঋণের মতো। তো এই নোটস পেয়েবল, অর্থাৎ কখনো যদি কোনো জায়গায় কেউ নোট লিখে দেয় সেটা অবশ্যই আমার লাইবিলিটিসে অ্যাড হয়ে যাবে।
এবার চলে আসতেছি ইকুইটিতে। ইকুইটির প্রথমে বলতেছে ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল, এটা খুবই সহজ। অর্থাৎ কোনো একজন বিজনেসের মালিক বা শেয়ার হোল্ডাররা যখন বিজনেসে কিছু টাকা ইনভেস্ট করে বা যে কোনো কিছু ইনভেস্ট করে সেটা অবশ্যই ক্যাপিটালে চলে যায়। তারপর হচ্ছে নেট ইনকাম, কোনো একটা প্রোডাক্ট সেল করার পরে টোটাল যে আয় হয় সেখান থেকে যখন আমি খরচটা মাইনাস করে ফেলি, আমার যেই লাভটা থেকে যায় সেটা হচ্ছে আমার নেট ইনকাম, এটা অবশ্যই ওনার্সের ইকুইটিতে অ্যাড হবে। যদি কোম্পানিতে লাভ হয় তাহলে ইকুইটি বাড়বে। তারপর হচ্ছে কোম্পানি যখন কোনো কিছু সেল করে রেভিনিউ পায় সেটাও ওনার্সের ইকুইটির মধ্যে অ্যাড হয়। এছাড়া হচ্ছে এখানে সুন্দর একটা জিনিস চলে আসে, এটা হচ্ছে ড্রয়িংস বা উইথড্র। এর কথার অর্থ হচ্ছে মানি টেকেন ব্যাক বাই দ্য ওনার ফ্রম বিজনেস, অর্থাৎ ওনার কখনো কখনো নিজের প্রয়োজনে কোম্পানি থেকে কিছু টাকা উইথড্র করে নিতে পারে, অবশ্যই নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু টাকা উইথড্র করে নিতে পারে। এই জিনিসটা অবশ্যই ওনারের ইকুইটিকে কমায় দেয়। সো এটা অবশ্যই ইকুইটির ইনক্লুডেড। তারপর চলে আসছে রিটেইনড আর্নিংস। এই কথার অর্থ হচ্ছে নেট ইনকাম রিটেইন আফটার প্রোভাইডিং ডিভিডেন্ড। মানে ডিভিডেন্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট। ডিভিডেন্ড অর্থ হচ্ছে একটা কোম্পানিতে তো অনেকে শেয়ার কিনে রাখে। সো কোম্পানি যদি লাভ করে অবশ্যই কোম্পানির মালিককে, যতজন শেয়ার হোল্ডার আছে সবাইকে তাদের লাভের অংশটা বুঝাই দিতে হয়। সো কোম্পানি যখন শেয়ার হোল্ডারদের লাভের অংশটা বুঝাই দেয়, যেই লাভের অংশটা বুঝাই দেয় সেটা আসলে ডিভিডেন্ড। সো এই ডিভিডেন্ড যখন দিয়ে দেয় তখন হচ্ছে অবশ্যই কোম্পানির ক্যাশ কমে যায়, ক্যাশ কমে গেলে ইকুইটিও কমে যাবে, এবং কোম্পানি যখন কোনো এক্সপেন্স করে সেটাও আসলে ইকুইটিকে কমায় দেয়। সো এক্সপেন্সও ইকুইটিকে মানে কমাইতে প্রভাব রাখে। সো আমার অ্যাসেট, লাইবিলিটিস এবং ইকুইটি এটা নিয়ে আশা করি একটা ধারণা দিতে পারছি। এবার আমি হচ্ছে আমার যে জার্নাল সেটার মধ্যে আমি চলে যাই। সো এবার হচ্ছে জার্নালে যখন আমি ঢুকবো, জার্নালের জন্য আমার কিছু রুলস জানা লাগবে। সো প্রথম রুলস হচ্ছে ডেবিট এবং ক্রেডিট রুলস। এতক্ষণ ধরে আলোচনাতে আমি বারবার বলতেছিলাম যে আমার টাকা বাড়তেছে, টাকা কমতেছে, বা হচ্ছে এই সুবিধাটা বাড়তেছে বা কমতেছে, তো ইনক্রিজ এবং ডিক্রিজ নিয়ে বারবার কথা বলতেছিলাম। সো ট্রানজ্যাকশন অ্যানালাইসিসে যখন আমরা ওই অ্যাসেট, লাইবিলিটিস এবং ইকুইটি বসাইছিলাম সেটা ছিল একটা ইনফর্মাল ওয়েতে আমি এগুলোকে ইনপুট দিয়েছিলাম। বাট জার্নাল হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফর্মাল ইনপুট। সেখানে অবশ্যই আমার ইনক্রিজ ডিক্রিজ এভাবে না লিখে আমাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় সেটাকে ডেবিট এবং ক্রেডিট বলা হচ্ছে। সো এখন ডেবিট এবং ক্রেডিটের মধ্যে আমি কীভাবে জিনিসগুলোকে ইনক্লুড করবো, সো এখানে বলে দেওয়া হচ্ছে ইয়েলো মার্ক করা আছে দুইটা জিনিস এবং বাকি তিনটা হচ্ছে আমার গ্রিন মার্ক করা আছে। সো ইয়েলো মার্ক দুইটা একটু ডিফারেন্ট, বাকি তিনটা হচ্ছে। তো বলা হচ্ছে যখন অ্যাসেট ইনক্রিজ করবে সেটাকে আমাকে অবশ্যই ডেবিটে লিখতে হবে, এবং অ্যাসেট যখন ডিক্রিজ করবে সেটাকে আমাকে ক্রেডিটে লিখতে হবে। এই অ্যাসেটের সাথে কানেক্টেড জিনিস হচ্ছে এক্সপেন্স। অ্যাসেট মানে হচ্ছে আমার সম্পত্তি, এক্সপেন্স মানে হচ্ছে আমার ব্যয়। সো যখনই অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা যখন আমার ইনক্রিজ করবে আমাকে অবশ্যই ডেবিটে লিখতে হবে, এবং ডিক্রিজ করলে ক্রেডিটে লিখতে হবে। এবং বাকি যে তিনটা অর্থাৎ লাইবিলিটিস, ওনার্স ইকুইটি অ্যান্ড রেভিনিউ, এই তিনটা জিনিস যদি আমি ডিক্রিজ হয়ে যায় আমার থেকে, তাহলে অবশ্যই সেটা ডেবিটে ইনক্লুড করব, এবং ইনক্রিজ হলে ক্রেডিটে ইনক্লুড করব। অর্থাৎ এই যে আমি একটা বক্স দেখাচ্ছি, এই বক্সটা হচ্ছে আমার জার্নাল পারার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ এটা যদি কেউ উল্টাপাল্টা করে ফেলে তাহলে জার্নাল ভুল হয়ে যাবে। এবার হচ্ছে নিচে লেখা আছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এই তিনটা লাইন আসলে কি বোঝাচ্ছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। অর্থাৎ কোনো একটা কোম্পানি বা কোনো একটা ব্যক্তি কোনো কিছু যদি কারো থেকে গ্রহণ করে নেয় তাহলে অবশ্যই সেই যে রিসিভার তাকে ডেবিট করতে হবে, অর্থাৎ সে ডেবিটের মধ্যে যাবে, এবং যে দিয়ে দিবে অর্থাৎ গিভার সে ক্রেডিট হবে। এখানে এটাই বলা হয়েছে, ডেবিট মানে হচ্ছে যখন কোনো কিছু আমার কাছে আসে, আর ক্রেডিট মানে কোনো কিছু যখন চলে যায়। এবং লাস্টের লাইনে আরেকটা জিনিস বলা হয়েছে ডেবিট দ্য এক্সপেন্সেস অ্যান্ড লুজেস। অর্থাৎ কোম্পানি যদি কোনো ক্ষতি করে ফেলে বা কোনো খরচ করে ফেলে এটাকে অবশ্যই আমার ডেবিট করতে হবে, এবং কোম্পানি যদি কখনো রেভিনিউ করে বা কোনো প্রফিট করে সেটাকে আমার ক্রেডিটের মধ্যে ইনক্লুড করতে হবে। অর্থাৎ আমি শর্টে বলতে পারি ডেবিট মানে হচ্ছে দুইটা জিনিস, আমি কোনো কিছু পাচ্ছি এবং আমার কোনো কিছু খরচ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার ডেবিট। আর ক্রেডিট হচ্ছে আমি কাউকে কোনো কিছু দিচ্ছি এবং আমার আয় হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার ক্রেডিট। এটা মনে রাখতে হবে, এবং অবশ্যই এই ছকটা মনে রাখতে হবে। সো এই সব কিছু যদি বুঝে ফেলা যায় তাহলে এবার আমরা হচ্ছে আমাদের মেইন যে জার্নালের যে ছকটা বা টেবিলটা আমাদের ফিল আপ করতে হবে, আমরা সেখানে চলে যাই। ওকে, সো এখানে একটা সিনারিও বলে দেওয়া আছে। এখানে টোটাল 8 দিনের একটা সিনারিও বা ট্রানজ্যাকশনের কথা বলা হয়েছে, 8টা ট্রানজ্যাকশনের কথা বলা হয়েছে। এই ট্রানজ্যাকশনগুলো দিয়ে আমাদেরকে একটা জার্নাল ফিল আপ করতে হবে। সো এবার এই জার্নাল ফিল আপ করার জন্য আমরা একটু নিচে চলে যাই, অর্থাৎ জার্নালের যে বক্স টেবিলটা থাকে সেই টেবিলটাই আমরা একটু বলি। এই টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছি টোটাল 5টা কলাম আছে। প্রথমে ডেটের কলাম, তারপর অ্যাকাউন্টস নেম, রেফারেন্স, ডেবিট এবং ক্রেডিট। একটু আস্তে করে বুঝিয়ে দিচ্ছি, মানে একটা পর একটা। ডেটের মধ্যে আমি জাস্ট কী করবো, প্রথমে আমার যত দিনের ট্রানজ্যাকশন হবে আমি ডেটগুলো সিরিয়ালি লিখে ফেলবো। অ্যাকাউন্টস নেমের মধ্যে কী হবে, আমি প্রত্যেকটা দিনের ট্রানজ্যাকশনে আসলে কী করতেছি, ক্যাশ আসতেছে, ক্যাশ যাচ্ছে, অর্থাৎ
এটা অনেকটা ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের মতো। ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের অ্যাকাউন্টস নেমে আমরা যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি বসেছিলাম এখানে সেগুলোই বসবে, বাট অ্যাড হবে কি, অ্যাড হবে হচ্ছে দুইটা নতুন জিনিস। অর্থাৎ আমাকে তো এখানে ডেবিট এবং ক্রেডিট করতে হবে। যদি ডেবিট হয় আমাকে পাশে লিখতে হবে ডি আর, আর যদি ক্রেডিট হয়ে যায় আমাকে লিখতে হবে সি আর। এই দুইটা জিনিস নতুন চলে আসছে ডেবিট এবং ক্রেডিটের জন্য। অর্থাৎ যে জিনিসটা ডেবিট হবে সেটাকে ডিআর লিখবো, অর্থাৎ পাশে লিখবো, অ্যাকাউন্টসের নামটা লিখে পাশে ডিআর লিখবো এবং অ্যাকাউন্টসের নাম লেখার পর পাশে সিআর লিখবো, অর্থাৎ ক্রেডিট লিখবো। অবশ্যই মনে রাখতে হবে ডেবিট এই জিনিসটা অবশ্যই আগে আসবে, ডেবিট কাম ফার্স্ট অ্যান্ড হচ্ছে এই ক্রেডিটটা এটা পরে আসবে। এই যদি হয়, এবং এখানে রেফারেন্সের যে ঘরটা থাকবে এটা আপাতত আমাদের ফাঁকা থাকবে, আপাতত এটা ফিল আপ করতে হবে না। জার্নাল শেখার পর যদি আমরা যখন লেজার শিখবো, সেই লেজারের প্রত্যেকটা অ্যাকাউন্টের নামের আগে একটা করে রেফারেন্স নাম্বার দেওয়া থাকে, সেটা এখানে আসলে ইনক্লুড করতে হয়, বাট শুধু জার্নাল করতে গেলে এটা দরকার নেই, এই ঘরটা জাস্ট একে ফাঁকা রাখতে হবে। এবং ডেবিটের মধ্যে একটা অ্যামাউন্ট বসবে, ক্রেডিটের মধ্যে একটা অ্যামাউন্ট বসবে। জার্নালের সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে প্রত্যেকটা রোতে, প্রত্যেকটা এই যে একটা রো, এই একটা রো, এই প্রত্যেকটা রোতে আমার অ্যাকাউন্টস দুইটা বা তিনটা বা চারটা যাই হোক না কেন, টোটাল যেই অ্যামাউন্টের ডেবিট হবে সেই অ্যামাউন্টেরই ক্রেডিট হবে। অর্থাৎ আমি যদি দেখতে পাই কোনো একটা জায়গায় আমার ডেবিট এবং ক্রেডিট সমান আসতেছে না, তার মানে নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়ে গেছে। সো তখন আবার একটু রিচেক করতে হবে যে কোথাও টাকা বেশি লিখে ফেলছে কিনা বা কোথাও টাকা কম লিখে ফেলছে কিনা, কোনো অ্যাকাউন্ট মিস গেছে কিনা, এসব কিছু একটু বুঝে শুনে লিখতে হবে। সো এই ছিল হচ্ছে জার্নালের যে টেবিলটা, সেটা সম্পর্কে একটা ছোট্ট ব্রিফ। আমরা এখন একটু প্রত্যেক দিনের ট্রানজ্যাকশন দেখে দেখে এই ছকটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করি। ওকে, তো শুরুতেই আমি যদি একটু সামনে চলে যাই, তো আমি প্রথমেই দেখতেছি যে জুলাইয়ের 1 তারিখে মোইন স্টার্টেড বিজনেস উইথ টাকা এত, এখানে একটা টাকার কথা এমন বলে দেওয়া আছে টাকা এত, অ্যান্ড আদার ট্রানজ্যাকশনস ফর দ্য মান্থ আর। ওকে, সো একদম জুলাইয়ের প্রথম দিনের জন্য আমি কি দেখতেছি, মঈন তার বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্ট করছে। সো 1 লাখ টাকা যখন ইনভেস্ট করে, সো তার কোম্পানিতে 1 লাখ টাকা ক্যাশ ঢুকছে। ক্যাশ বেড়ে যাওয়া মানে হচ্ছে তার অ্যাসেট বেড়ে যাওয়া, তাহলে এখানে অর্থাৎ তার অ্যাসেট বেড়ে যাওয়ার কথা অর্থ হচ্ছে অ্যাসেট ইনক্রিজ, আমরা মনে রাখছিলাম ছক থেকে, অ্যাসেট ইনক্রিজ হওয়ার অর্থ হচ্ছে ডেবিট হয়ে যাওয়া। আমি একটা জিনিস বলছিলাম, যখন একটা ডেবিট হয়ে যাবে একটা অ্যামাউন্ট, অর্থাৎ 1 লাখ টাকা যদি এখানে ডেবিট হয় আমাকে অবশ্যই 1 লাখ টাকা ক্রেডিট করতে হবে। এখানে খেয়াল করে দেখবো যখন ইনভেস্ট করে ফেলে সেটা অবশ্যই ইকুইটিতে চলে যায়, ইকুইটি বেড়ে যায়, আর ছকের মধ্যে কি ছিল, ইকুইটি বেড়ে গেলে অবশ্যই সেটা ক্রেডিট হবে। সো আমি আমার প্রথম ঘরটা এইভাবে ফিল আপ করে ফেলতে পারি। সো অ্যাকাউন্টস নেমে আমি এইভাবে লিখতে পারি, এখানে আমি লিখতে পারি হচ্ছে আমার ক্যাশ, ক্যাশ ডেবিট হয়ে গেছে। কত টাকা ক্যাশ ডেবিট হয়েছে আমি এই ডেবিটের ঘর যেটা আছে এটা আমি লিখে দিব হচ্ছে আমার ডেবিট হচ্ছে টোটাল 1 লাখ টাকা। এবং আমার এখানে অবশ্যই কি লিখতে হবে, আমার এখানে আরও একটা জিনিস হয়েছে একই সাথে, সেটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল, এটাও বাড়ছে, অর্থাৎ ইকুইটি বাড়ছে। সো আমি এটা লিখে দিতে পারি ওনার্স ক্যাপিটাল বাড়ছে, এবং এটা কোথায় ইনক্লুড হবে, এটা ইনক্লুড হয়ে যাবে আমার ক্রেডিটের মধ্যে। আমি একটা ভুল করছি, এই ওনার্স এখানে আমার অবশ্যই সিআর লেখা উচিত ছিল, আমি সিআর লিখে দিলাম এবার। ওকে, তাহলে প্রথম দিনের ট্রানজ্যাকশন আমার এভাবে শেষ হলো। আমি জিনিসটা একবার বলি, আমার টাকা ঢুকছে, অ্যাসেট বাড়ছে, ডেবিট হয়েছে, একই সাথে আমার কোম্পানির ওনার যখন ইনভেস্ট করছে তার ইকুইটি বেড়ে গেছে, অর্থাৎ ওনার্স ক্যাপিটাল বেড়ে গেছে। ইকুইটি বেড়ে যাওয়ার কথা অর্থ হচ্ছে ক্রেডিট হয়ে যাওয়ার জন্য 1 লাখ টাকা আমি ক্রেডিট করে দিচ্ছি। সেকেন্ড দিনে যদি আমি চলে যাই জুলাই 2-তে, পারচেজ ফার্নিচার ফর ক্যাশ টাকা 7,000, সে কোম্পানির জন্য 7,000 টাকার ফার্নিচার কিনছে। ফার্নিচার কিনা তার কোম্পানি থেকে টাকা চলে গেছে, টাকা চলে যাওয়া মানে হচ্ছে অ্যাসেট কমে যাওয়া, অ্যাসেট কমে যাওয়া মানে হচ্ছে ক্রেডিট, বাট আমি বলছিলাম আমাকে ডেবিটটা লিখতে হবে। এখানে দেখতেছি যেহেতু সে ফার্নিচার কিনছে কোম্পানির জন্য, ফার্নিচার কিনা মানে কি, তার কোম্পানিতে ইকুইপমেন্ট ঢুকছে, ইকুইপমেন্ট ঢোকার কথা অর্থ কি, তার কোম্পানির অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বেড়ে যাওয়ার অর্থ কি, ডেবিট হওয়া। সো আমি এখানে এভাবে লিখে ফেলবো, ফার্নিচার ডেবিট হয়েছে কত টাকার, আমি এভাবে লিখতে পারি ফার্নিচার ডেবিট হয়ে গেছে কত টাকার, 7,000 টাকা। এবং একই সাথে আমার ক্যাশ কমে গেছে, তাহলে ক্যাশ কি হয়ে গেল, ক্যাশ আমার ক্রেডিট হয়েছে, কত টাকার ক্যাশ ক্রেডিট হয়েছে, সেম অ্যামাউন্টের। অর্থাৎ আমি একটা জিনিস বারবার বলতেছি যে অবশ্যই আমার ডেবিট এবং ক্রেডিট এই দুইটা অবশ্যই সমান হইতে হবে। এবার আমি 3 নম্বর দিনে চলে যাই।
বলছে পারচেজ গুডস ফর ক্যাশ টাকা 2000 অ্যান্ড ফর ক্রেডিট টাকা 1000 ফ্রম খলিদ রিটেইল স্টোর। এখানে কি হচ্ছে, এখানে সে টোটাল 3000 টাকার কিন্তু কেনাকাটা করতেছে। সে কি করতেছে, 2000 টাকার 2000 টাকা সে ক্যাশ দিয়ে কিনছে এবং সে বাকিতে 1000 টাকার পণ্য কিনছে। তাহলে টোটাল তার কেনা বেচা কত টাকা হয়েছে, টোটাল তার কেনা বেচা হয়েছে 3000 টাকা। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস বোঝা উচিত যে এখানে টোটাল 3টা অ্যাকাউন্ট হবে। 3টা অ্যাকাউন্ট কিভাবে হয়, সে যখন পণ্য কিনতেছে, পণ্য কোম্পানির জন্য কিনতেছে, তো তার কোম্পানির অ্যাসেট বাড়তেছে। তো যখন পণ্য কিনে ফেললো, টোটাল কত টাকার, 3000 টাকার পণ্য কিনে ফেলছে। এবার দেখি ডেবিট বুঝে গেলাম যে 3000 টাকার পণ্য তার কোম্পানিতে ঢুকছে, অ্যাসেট বাড়ছে, ডেবিট হচ্ছে 3000 টাকা। তাহলে ক্রেডিট করতে হবে, সে 2000 টাকা ক্যাশে দিছে, তাহলে তার ক্যাশ কমে গেল, ক্যাশ কমে যাওয়া মানে হচ্ছে ক্রেডিট হওয়া, 2000 টাকা ক্রেডিট হয়ে গেল। এবং সে যখন 1000 টাকা বাকি রেখে আসছে, কোনো কিছু বাকি রাখা অর্থাৎ কি পেয়েবলস না, তাহলে হচ্ছে এখানে তার অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে এবং অ্যাকাউন্টস পেয়েবলটা অ্যামাউন্টটা কত, এখানে 1000 টাকা। এবং লাইবিলিটিস ইনক্রিজ হওয়া মানে কি ক্রেডিট হওয়া। সো আমি এখানে টোটাল 3টা অ্যাকাউন্ট লিখবো। আমার প্রথম অ্যাকাউন্টটা এরকম হবে, আমি কোনো একটা জিনিস কিনছি, তাহলে আমি পারচেজ লিখতে পারি। পারচেজ অবশ্যই আমার ডেবিট হবে, তাহলে সেটার অ্যামাউন্ট কত হবে, সেটার অ্যামাউন্ট এখানে হচ্ছে আমার টোটাল যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 3000। সো আমার 3000 টাকা এখানে টোটাল খরচ হলো। এবার আমার কি করতে হবে, ক্যাশ কমে গেল কোম্পানি থেকে, তো আমি ক্যাশ কি করে দিব, ক্রেডিট করে দিব। এবং সেটার অ্যামাউন্ট কত হবে, 2000 টাকা আমি ক্যাশে পেমেন্ট করছিলাম, তো আমি এখানে 2000 টাকা করে দিই। এবং ফাইনালি আমাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছিল, সেটার অ্যামাউন্ট কত, সেটার অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। তো আশা করতেছি এই 8 জুলাইয়ের ট্রানজ্যাকশনটাও বোঝা গেছে। এবার চলে আসতেছি আমি 14 নম্বর দিনে। বলছে সোল্ড গুডস টু খান ব্রাদার্স টাকা 12,000 অ্যান্ড ক্যাশ সেলস টাকা 5,000। অর্থাৎ এই দিনে কি হয়েছে একটু বোঝার ট্রাই করি। এই দিনে আসলে কয়টা আমার ট্রানজ্যাকশন হয়েছে, মানে কয়টা অ্যাকাউন্টস ক্রিয়েট হবে, এই ক্ষেত্রেও কিন্তু 3টা অ্যাকাউন্টস ক্রিয়েট হবে। কীভাবে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, সে যখনই পণ্য বিক্রি করে দিচ্ছে, বলতেছে সোল্ড গুডস, পণ্য বিক্রি করে দিচ্ছে, তো এখানে কি হচ্ছে খেয়াল করি, সেই পণ্যটা 12,000 টাকা যে পণ্য সে বিক্রি করছিল, এই 12,000 টাকার পণ্য কিন্তু সে টাকা দিয়ে বিক্রি করে নাই, সেটা বাকি দিয়ে বিক্রি করছে। অর্থাৎ এই 12,000 টাকা সে পরবর্তীতে খান ব্রাদার্সের কাছ থেকে পাবে। কোনো কিছু যখন পাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, তখন অবশ্যই অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়ে যায়। আর অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, তার অ্যাসেট বাড়তেছে, অ্যাসেট বাড়া মানে হচ্ছে ডেবিট হওয়া। তাহলে এই 12,000 টাকা তার অ্যাকাউন্টস রিসিভেবল এবং ডেবিট। আবার দেখতেছি সেই ক্যাশে সেল করছে 5,000 টাকা, তাহলে তার কোম্পানিতে 5,000 টাকা ক্যাশ ঢুকছে, ক্যাশ ইনক্রিজ হওয়া মানে হচ্ছে ডেবিট হওয়া। তাহলে ক্যাশও কি হয়ে গেলো, এখানে 5,000 টাকার ক্যাশ আমার ডেবিট হয়ে গেছে। তাহলে এখানে এই 12,000ও ডেবিট, আবার ক্যাশের 5,000 এটাও ডেবিট। তাহলে অবশ্যই দুইটা ডেবিট মিলে কত হয়ে গেল, 17,000 ডেবিট হয়ে গেছে। তাহলে অবশ্যই আমার 17,000 কিছু একটা ক্রেডিট করতে হবে। সে যখন পণ্য বিক্রি করে দিছে বা হচ্ছে টাকা পাইছে, তাহলে তার অ্যাকচুয়ালি কি, সে তার সার্ভিসটা দিয়ে সে কিছু একটা রেভিনিউ পাইছে না, তাহলে সে টোটাল সে মানে সেলসটা করে রেভিনিউ পাইছে না, এই রেভিনিউ কথাটা আবার কোথায় অ্যাড হয়ে যাবে, রেভিনিউ কোথায় অ্যাড হয়, রেভিনিউ যদি বেড়ে যায় তাহলে সেটা অবশ্যই কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমি এখানে টোটাল 3টা অ্যাকাউন্ট পেয়ে যাব। প্রথম অ্যাকাউন্ট হচ্ছে আমার এখানে হচ্ছে ক্যাশ ঢুকতেছে 5,000 টাকার, আমি এখানে ক্যাশ লিখে দিই, ক্যাশ অবশ্যই ডেবিট হবে। ক্যাশ ডেবিট কত টাকা হইলো, আমার 5,000 টাকা। তারপর হচ্ছে আমার এখানে অ্যাকাউন্টস রিসিভেবল হইলো, এটা অবশ্যই আমার ডেবিট হবে। এবং এটা কত টাকা আমি হলো, আমি টোটাল 12,000 টাকা। এবং ফাইনালি আমি কি করলাম, আমি হচ্ছে টোটাল সেল করে রেভিনিউ পাইলাম কিছু, তাহলে আমার সেলস রেভিনিউ সেটা আমার ক্রেডিট হবে। সেলস রেভিনিউ কত টাকা ক্রেডিট হয়েছে, এই দুইটা মিলাই হচ্ছে টোটাল আমার 17,000 টাকা। এ হয়ে গেল আমার 14 জুলাই ট্রানজ্যাকশনের সব কিছুর হিসাব। এবার চলে আসতেছে আমি 18 তারিখে। 18 তারিখে বলছে ওনার্স উইথড্র অফ ওর টাকা 2,000 ফর পার্সোনাল ইউজ। বলছিলাম যে কোনো কিছু উইথড্র করে নেওয়া মানে হচ্ছে ইকুইটি কমে যাওয়া। ইকুইটি কমে যাওয়ার অর্থ হচ্ছে ক্রেডিট হয়ে যাওয়া। ইকুইটি যখন কমে যায়, ইকুইটি একটা জিনিস বুঝতে হবে, এখানে কি হচ্ছে, সে হচ্ছে ইকুইটি কমাই দিচ্ছে। সো ভুল বলছি, একটা ইকুইটি কমে যাওয়ার অর্থ হচ্ছে ডেবিট হয়ে যাওয়া। তাহলে হচ্ছে যখনই সে কোনো কিছু কোম্পানি থেকে টাকা নিয়ে নিল, অর্থাৎ উইথড্র করলো, ড্রয়িংস করলো, তখন অবশ্যই কি ইকুইটি কমে যায়। ইকুইটি কমে যাওয়ার অর্থ হচ্ছে ছক থেকে আমরা জানি ডেবিট হওয়া। তাহলে আমি প্রথমে ডেবিটের অ্যাকাউন্টটা পেয়ে গেলাম। এবার আমার ক্রেডিট করতে হবে। সে কি বললো, 2,000 টাকা কোম্পানি থেকে নিয়ে নিছে, তাহলে কি 2,000 টাকা ক্যাশ বের হয়ে গেছে না কোম্পানি থেকে, ক্যাশ কমে যাওয়া। ক্যাশ কমে যাওয়ার অর্থ হচ্ছে ক্রেডিট হয়ে যাওয়া। সো আমি এখানে আমার দুইটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম। তো প্রথম অ্যাকাউন্টটা হচ্ছে আমার
ড্রয়িংস করলাম, ড্রয়িংস হলো কত টাকা আমার টোটাল 2000 টাকা, এবং আমাকে ক্যাশও কোম্পানি থেকে আমার বের হয়ে গেল, সেই কত টাকা ক্যাশ বের হয়েছে একদম সেম অ্যামাউন্টের ক্যাশ আমার এখান থেকে বের হয়ে আসছে। তো এখানে কত হবে, এখানে 2000 হবে। এবার চলে আসতেছে আমি 22 তারিখে, বলছে পেইড খালিদ রিটেল স্টোর টাকা 500, অর্থাৎ এই যে আমার এখানে আমি কিছু অ্যাকাউন্টস রিসিভেবল পাইতাম, সরি এখানে একটা পেইড খালিদ রিটেল স্টোর টাকা 500, তাহলে আমি যে 500 টাকা আগে এই কোম্পানি থেকে এই যে বাকি রাখছিলাম, এই যে ক্রেডিট টাকা 1000, অর্থাৎ আমি যে বাকিতে কিছু পণ্য কিনছিলাম সেই বাকিটা তো আমার ফেরত দিতে হবে। সো এই বাকি আমি কত টাকা ফেরত দিছি, 500 টাকা ফেরত দিছি। তো 500 টাকা সে আমার কাছে আগে অ্যাকাউন্টস পেয়েবল পাইতো কত দেখি তো, এই যে অ্যাকাউন্টস পেয়েবল পাইতো সে 1000 টাকা, সেই অ্যাকাউন্টস পেয়েবল থেকে আমি তাকে এখন 500 টাকা দিয়ে দিছি। তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবল কি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল কমে আসছে না, অর্থাৎ আমার লাইবিলিটি 500 টাকা কমে আসছে না। তো যেহেতু লাইবিলিটি 500 টাকা কমে আসছে, লাইবিলিটি কমা মানে হচ্ছে আমার সেটা ক্রেডিট হওয়া, তাহলে সরি লাইবিলিটি কমা মানে হচ্ছে আমার ডেবিট হওয়া, সরি। তো লাইবিলিটি কমে আসছে, আমি ডেবিট হয়েছে। সো 500 টাকা ডেবিট হওয়া হইলো, এবং আমি যে 500 টাকা ক্যাশে দিয়ে দিলাম, আমার কোম্পানি থেকে ক্যাশ কমছে না, তো যেহেতু ক্যাশ কমে গেছে তাহলে আমার সেই ক্যাশটা কি হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। সো আমি এই 22 তারিখের জন্য লিখবো হচ্ছে, প্রথমে আমি লিখবো আমার এখান থেকে অ্যাকাউন্টস পেয়েবল, এবং একই সাথে এখান থেকে আমার কোম্পানি থেকে ক্যাশ বের হয়ে আসছে, ওকে। দেন আমি চলে আসতেছি 26 তারিখের আমার কাজকর্মে। 26 তারিখে বলতেছে রিসিভ টাকা 10,000 ফ্রম খান ব্রাদার্স। সো খান ব্রাদার্স, এই যে আমি যে খান ব্রাদার্সের কাছে 12,000 টাকার পণ্য বিক্রি করছিলাম বাকিতে, সেখান থেকে খান ব্রাদার্স আমাকে টাকা পে করবে না। সো আমাকে খান ব্রাদার্স কি করছে, 10,000 টাকা পে করে দিছে। সো 10,000 টাকা পে করাতে দুইটা কাহিনী হয়েছে, আমার কোম্পানিতে টাকা ঢুকছে। সো প্রথমে বুঝে যাওয়া দরকার টাকা ঢুকা মানে অ্যাসেট বাড়া, ডেবিট হয়ে যাওয়া। তো ডেবিটেরটা ক্লিয়ার। তাহলে 10,000 টাকা যখন ঢুকে গেল, আমি আগে অ্যাকাউন্টস রিসিভেবল পাইতাম কত, 12,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল পাইতাম না, এই অ্যাকাউন্টস রিসিভেবল ছিল না আমার 12,000 টাকা, এই 12,000 টাকা থেকে আমি 10,000 টাকা এখন পেয়ে গেছি। তাহলে আমার রিসিভেবল কমে গেছে না, রিসিভেবল কমে যাওয়া মানে হচ্ছে অ্যাসেট কমে যাওয়া, অ্যাসেট কমে যাওয়া মানে হচ্ছে ক্রেডিট হওয়া। সো আমি 26 তারিখের যে ট্রানজ্যাকশন, এই 26 তারিখের জন্য আমি কি লিখবো, ওকে একটু ভুল হচ্ছে, ওকে 26 তারিখের জন্য আমার কি করতেছে, কোম্পানিতে আমার ক্যাশ ঢুকতেছে, কত টাকা ক্যাশ ঢুকতেছে, ক্যাশ হচ্ছে আমার ডেবিট, কত টাকা ঢুকলো, টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 10,000, এবং একই সাথে আমার কি হচ্ছে, দশ হাজার টাকা আমি আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাওয়া মানে হচ্ছে আমার অ্যাসেট কমে যাওয়া, ফলে সেটা ক্রেডিট হয়ে গেছে। এবং আমি শেষ দিন যখন চলে আসছি, পেইড স্যালারিজ এক্সপেন্স 2,000 টাকা। সো যখন আমি স্যালারি দিয়ে দিলাম 2,000 টাকা, সো আমার কি হইলো, এখানে দুইটা কাজ হয়েছে। একটা হচ্ছে এক্সপেন্স, লিখে দিচ্ছে যে এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স হওয়া মানে হচ্ছে, এক্সপেন্স বাড়া মানে হচ্ছে আমার ডেবিট হওয়া, তাহলে 2,000 টাকা আমার স্যালারি এক্সপেন্সের জন্য ডেবিট হবে, এবং যেহেতু আমি 2,000 টাকা ক্যাশে পে করে দিয়েছি, সো আমার এখান থেকে ক্রেডিট হয়ে যাবে কত, 2,000 টাকা ক্যাশ বের হয়ে যাবে, সো আমার 2,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। সো আমি এখানে এটা লিখতে পারি এভাবে, প্রথমে লিখতে পারি স্যালারিজ, স্যালারি এক্সপেন্স আমার 30 তারিখের জন্য হচ্ছে টাকা 2,000, এবং এখানে আমার ডেবিট লিখতে হবে, সরি আমি ডেবিটটা বারবার ভুলে যাচ্ছি, এবং এবং যেহেতু আমি ক্যাশ বের হয়ে গেছে, সো আমি ক্যাশ এখানে আমি ক্রেডিট করে দিতে পারবো। ওকে, এই এবার হচ্ছে যেহেতু আমি একটু আবার মিলাই দেখি আমার সব টাকা পয়সা সব সমান আসছে কিনা, 1,00,000 1,00,000 7,000 7,000, মোটামুটি এই যে এখানে হচ্ছে দুইটা যোগ হয়ে একটা সমান হয়েছে, অর্থাৎ এভাবে করে আমার 30 তারিখ পর্যন্ত আমার সবগুলো মানে ইনফরমেশন ইনপুট দেওয়া শেষ। সো এইভাবেই আমার এই জার্নালটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমি এখানে যা যা করছি সেম জিনিস খাতায় করতে হবে, এতটুকুই কাজ। সো আমার 30 তারিখের এই ছকটা একটু বাইরে বের হয়ে আসছে, সো আশা করি বোঝা যাচ্ছে। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, বা আমার একটু বারবার
লিখতে সমস্যা হচ্ছিল, তার জন্য একটু টাইম লাগছে, তার জন্য দুঃখিত। এবং ভিডিওতে যদি কোথাও কোনো ভুল করে থাকি আশা করি সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।